দীঘা তো আমরা হরদমই যাই, কিন্তু দীঘা গেলে দীঘার সাইট সিইং করতে বোধহয় আমরা খুব কম জনই যাই। তাই আজকের গল্পটা রইল দীঘার সাইট সিইং নিয়ে। দীঘার আশপাশটা ঘুরে দেখার সাথে সাথে কষে কষায় সুস্বাদু বাঙালি খাবার আস্বাদন করা, এই নিয়েই থাকবে পুরো গল্প। তোমরা দেখতে থাকো। আর আজকের গল্পের কেন্দ্রবিন্দু হলো নয়না দেবী টেম্পল। তোমাদের নিশ্চয়ই ভাল লাগবে। তো চলো শুরু করা যাক আজকের গল্প। তোমরা যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, অনুরোধ রইল সবার কাছে। সো ভেরি গুড মর্নিং ফ্রম দীঘা। এখন বাজে হচ্ছে 5:05 আর আমরা বেরোচ্ছি দীঘা সাইট সিইং এর জন্য। অনেকগুলো স্পট আছে, কালকে একটা টোটোকে আমরা রাত্রিবেলা ঠিক করেছিলাম, বেরোবো আর প্রত্যেকটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো তাহলে আজকে। টোটো দাদা কিন্তু যথাসময়ে চলে এসেছিল। সবকটা স্পট ঘুরিয়ে দেখার বিনিময়ে মাত্র 1200 টাকাই দাবি করেছিল। পরে অবশ্য সেটা 1000 টাকায় দফা হয়ে যায়। ভোরের বেলায় টোটো করে সাইট সিইংয়ে বেরোনোর কিন্তু একটা আলাদাই আনন্দ আছে। আমি কিন্তু আগের পর্বেই তোমাদের হোটেলের ইতিবৃত্তান্ত সব কিছু দেখিয়েছিলাম। তোমরা যারা দেখোনি অবশ্যই একবার কিন্তু দেখে নিও। ফার্স্ট স্টপ মোহনা। সমুদ্রটা এখানে ভীষণ সুন্দর লাগছে। মোহনা, যেখানে চম্পা নদী সাগরের সাথে এসে মিলিত হয়েছে। তবে ভোরবেলা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেন আলাদাই একটা পরিবেশ তৈরি করেছিল। ভোরবেলার হালকা আলো, মৃদুমন্দ বাতাস আর সমুদ্রের হালকা গর্জন সব মিলিয়ে যেন এক স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করেছিল। সমুদ্রের এই মায়াবী আকর্ষণ থেকে আমরা চোখ ফেরাতেই পারছিলাম না। এক দৃষ্টে তাকিয়েছিলাম অনেকক্ষণ, আর মনে পড়ছিল নানান স্মৃতি। আর সাথে সাথে গুনগুন করছিলাম গুপি গাইন বাঘাবাইনের সেই অনবদ্য গানটা। আহা সাগরে দেখো চেয়ে, দেখো ঢেউয়ের পরেতে ঢেউ আসে ধেয়ে, দেখো চেয়ে, দেখো আকাশে জলেতে মিশে হলো একাকার। কি বাহার, কি বাহার, কি বাহার। দারুণ। মা আর মাসিমণি একটু চা খেতে বসলে আমি চেপে বসলাম একটা ঘোড়াতে। এটাই বার বাদ যায় কেন? আহা, যদি এরকমটা হতো। आज उनसे पहली मुलाकात होगी, फिर आमने सामने बात होगी, फिर होगा क्या क्या पता क्या खबर। মোহনায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে মনের মতো বেশ কিছু ফটো তুলে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট স্টপ শঙ্করপুর বিচের জন্য। আর ওই দেখো পথে যেতে যেতে চম্পা নদীটাকে বেশ কিন্তু লাগছে। তোমরা হয়তো ভাববে যে আমি
ভিডিওটাকে বেকার বেকার টেনে একটু লম্বা করছি। আসলে কিন্তু তা নয়। ধরো তোমাদেরকে আমি ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে বা এখনকার দিনের হিপোক্রিফের পিঠে চড়ে আকাশে কেমন ভ্রমণ করলাম তার গল্প শোনাচ্ছি। তো সেই গল্প শোনাতে গিয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমী অথবা হিপোক্রিফের বর্ণনাই যদি না দিই তাহলে আর গল্পের রসদ রইল কোথায়। তাই কিন্তু এইসব দেখানোর উদ্দেশ্য। মানে আমরা যেরকমটা এক্সপিরিয়েন্স করেছিলাম তোমরা 6 ইঞ্চি স্ক্রিনেও যেন সেরকমটাই এক্সপিরিয়েন্স করো এবং আমার সাথে সাথে এই ভিডিওটাকে এনজয় করো। তাই জন্যই কিন্তু এইসব দেখানোর উদ্দেশ্য। আর ওই দেখো দেখা গিয়েছে একটি ট্রলার। তবে আরও কিছু দূর এগোলে চোখে পড়ল বেশ কিছু ট্রলার। সব ট্রলার একসাথে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দেখতে কিন্তু বেশ লাগছিল। এভাবেই কিন্তু আমরা পৌঁছালাম আমাদের দ্বিতীয় গন্তব্য শঙ্করপুর বিচ। তো এসে গিয়েছি শঙ্করপুর বিচ। মানে সিরিয়াসলি এটা খুবই সত্যি কথা। আমি এর আগে একবার তাজপুর ঘুরে গেছিলাম। তাজপুর, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি পাশাপাশি বিচ। তো তাজপুর যখন গেছিলাম তখন তাজপুরে আমি দেখেছিলাম কাদা ছাড়া কিচ্ছু নেই। আর দূরে দূরে কিছু কুড়ে বাড়ি করা ছিল। ওখানে অনেকজন ওই যারা থাকতো ওই রিসর্ট টাইপের ছিল, ওখানেই সবাই ইয়ে করতো আর কি, বারবিকিউ করতো। তো এখন সব চেঞ্জ, খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এইটা খুব ভালো লাগছে। তো চলো। শঙ্করপুর বিচও কিন্তু আরেকটা ভীষণ সুন্দর বিচ। তোমরা দীঘা এলে অবশ্যই শঙ্করপুর বিচে একবার ঘুরে যেও। আর এই বিচটায় আসলে হঠাৎ করে তোমরা যদি ভাইজ্যাক গিয়ে থাকো তাহলে ভীমলি বিচের কথা মনে করিয়ে দেবে। বিশেষ করে বিচের প্যাটার্নটা ভীমলি বিচের কথা মনে করিয়ে দেয়। এই ঢেউটা উঠছে দেখো। চলো এই বেলা দুই বান্ধবীর একটা ভালো ফটো তুলে দিই। ওদের বক্তব্য যে ঢেউটা যখন আছড়ে পড়বে ঠিক সেই মুহূর্তেই যেন আমি ফটোটা ক্লিক করি। ঠিক আছে, ভিডিও চলাকালীনই আমি পর পর ক্লিক করতে থাকলাম। আফটার অল এটা তো তাদের কাছেও একটা স্মৃতি হয়ে যাবে। তো মার মাসিমণি পোজ দিলে পরপর পরপর মারতে থাকলাম ক্লিক। আর ফটোটা তোলা হয়ে গেলে চলে আসলাম একটা চায়ের দোকানে সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য। শঙ্করপুরের বিচের সামনে একটা দোকানে
ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, কারণ এমনিতেই সমুদ্রের ধারে ঘোরাঘুরি করলে সমুদ্রের হাওয়ায় মানে বেশি থাকলে খিদে অবভিয়াসলি পায়। তো অর্ডার দিয়েছি ডিম টোস্ট আর ম্যাগি। তো রেডি করছেন ওনারা। হাত দেখেন হ্যাঁ, আকাশ বিকাশ, আচ্ছা আকাশ বিকাশ হোটেল ওনারা বলে দিলেন। দোকানটা ছোট হলেও আন্তরিকতার কিন্তু কোনো কমতি ছিল না। খাবারগুলো খুব ভালো ছিল, নর্মালি খাবার, দামটাও ঠিকঠাক। আর তোমরাও যদি শঙ্করপুর যাও অবশ্যই কিন্তু একবার গিয়ে ঢু মেরো আকাশ বিকাশ হোটেলে। শঙ্করপুর হয়ে এবার আমরা পরের স্পট এলাম নয়া কালী মন্দির, শঙ্করপুরের সামনেই। চলো দেখা যাক। বলো খুব সুন্দর মন্দির নাকি? নয়না দেবী মন্দির, নায়কালী মন্দির বা নয়াকালী মন্দির, তিনটেই কিন্তু এখানকার স্থানীয় নাম। তবে নায়কালী নামটাই বেশি পরিচিত। শুনলাম এখানকার বিগ্রহ নাকি খুবই জাগ্রত, স্বপ্নাদিষ্ট হয়ে এই বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দিরে। আর এখানে যে যা মানত করে তা কিন্তু অব্যর্থভাবে ফলে যায়। তো চলো আমার সাথে সাথে তোমরাও দর্শন করো এই জাগ্রত বিগ্রহের সাথে। এখানকার সেবায়েতের থেকে জেনে নেব এই মন্দিরের নানান অজানা কথা। আমাদের ফুটেছিলেন দোল উৎসবের দিন। আচ্ছা। আর এখানে যে লঞ্চ লোক জাহাজ চলছে ওনার কর্ণধার হিসাবে নাম রাখা আছে নৌকালী। নাই মানে নৌকোর কালে। আর ওনার প্রতিমূর্তি রূপ হচ্ছে সিংহবাহিনী মহিষমর্দিনী দুর্গার এক রূপ। আচ্ছা। আর ওনার বাৎসরিক উৎসব, ওনার জন্মদিন পালন হয় দোল পূর্ণিমার। দোল পূর্ণিমার দিন এখানে খুব বড় উৎসব হয়। বড় উৎসব, বড় মেলা। আর এই মন্দির একজন মানত করেছিলেন, মন্দিরটা আমাদের ছোট ছিল, একজন মানত করেছিলেন, মন্দির করে দিয়েছে স্বদেশ রঞ্জন নায়ক। না, মন্দিরের উপরে যে লাগানো পাথরটা, এই যে পাথরটা বসেছে, আর মন্দিরটা পুরো দান করেছে একদম স্বদেশ রঞ্জন নায়ক, হোটেল নেস্টের মালিক। এক দু হাতি, মানে এক হাতে খাড়া, এক হাতে দু হাতি। হ্যাঁ, কাঁচা হলুদের গায়ের রং খুব সুন্দর লাগলো আমার। এই যে এখানে সবাই মানত করে গেছে। মন্দিরটা কিন্তু সত্যি খুব সুন্দর লেগেছিল আর মনটা শান্তিতে ভরে গেছিল। আর এবার আমরা চলেছি আমাদের পরের স্পটে তালসারি আর উদয়পুরের দিকে। আর পথে পড়লো সেই চম্পা নদী। আর মজার কথা কি জানো, তালসারি উদয়পুর কিন্তু পড়ে উড়িষ্যার মধ্যে। তো আমরা যাচ্ছি এখন তালসারি আর উদয়পুর বিচের দিকে। মাঝখানে পড়লো এই রাধাকৃষ্ণ মন্দির। চলো একবার দর্শন করে নেওয়া যাক, রাধে রাধে করে। রাধাকৃষ্ণর মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর ছিল, তবে তোমাদের বাইরে থেকেই দেখাতে হবে, মানে যতদূর দেখানো যায় আর কি, কারণ ভিতরে ফটো তোলা নিষিদ্ধ। তোমরা কিন্তু এখান থেকে চন্দনেশ্বর মন্দিরও যেতে পারো। আমরা অবশ্য যাইনি, আমরা রাধাকৃষ্ণ মন্দির দেখেই সোজাসুজি তালসারির দিকে রওনা হয়েছিলাম। তবে এখান থেকে তোমরা কিন্তু চন্দনেশ্বর মন্দিরও যেতে পারো, সেটাও কিন্তু খুব জাগ্রত একটা শিব মন্দির। ওই দেখো রাধাকৃষ্ণর মন্দিরের চূড়াটা শুধু দেখা যাচ্ছে, ওইটুকুই তোমাদের দেখাতে পারলাম। তো এই আমরা নামলাম তালসারি, এটা কিন্তু একদম উড়িষ্যার মধ্যেই পড়ে। ওই লেখাগুলো সব উড়িষ্যার ভাষাতেই দেখা যাচ্ছে। তো তালসারি একদম ছোটবেলায় আমি এসেছিলাম, মাঝখানে আমি যখন এসেছিলাম তখন তালসারি আসিনি। তো দেখা যাক তালসারি। আর এই যে টিপটা দেখছো, দুটো টিপ, এটা হচ্ছে ওই কৃষ্ণ মন্দিরের, আর এটা হচ্ছে ওই নয়াকালী। সি বিচের সামনে এই দোকানগুলো, যেখানে
ঝিনুকের তৈরি নানান হরেক মাল পাওয়া যায়, সেইগুলো যেমন দেখেও শান্তি হয়, তেমনি কিনেও কিন্তু বেশ মজা লাগে। আমরা এই তালসারির সামনে এই দোকানগুলোতে এত সুন্দর সুন্দর জিনিস সাজানো দেখে না কিনে কিছু পারলাম না। চলে এসেছি তালসারি। মোহনা যেমন চম্পা নদী আর সাগরের কনফ্লুয়েন্স, তালসারি কিন্তু সুবর্ণরেখা আর সাগরের কনফ্লুয়েন্স। তবে মোহনা কিন্তু অনেক বেশি সুন্দর। ওই যে দেখছো দূরে সুবর্ণরেখা নদী দেখা যাচ্ছে, ওখানে কিন্তু বোটিং তোমরা করতে চাইলে করতে পারবে। আর সাগরটা বেশ দূরে চলে গেছে। অনেকজনকেই দেখছিলাম ওই বালি পেরিয়ে নদী অবধি যাচ্ছিল, কিন্তু আমরা আর যাইনি। তার কারণ মাসিমণির খুব চোরাবালির ভয়, তাই আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম উদয়পুর বিচে। ডাব কত করে? 30, 40, 50? কত কি নেবে মা? শ্বাসওয়ালা ডাব? শ্বাস খাবেন? তাহলে শ্বাসওয়ালা ডাবই দিন। জলও আছে, শ্বাসও আছে, এরকম দেখে দাও। পাতলা শ্বাস হবে, জল হবে, এরকম দেখে দাও। হ্যাঁ, মানে আবদার শোনো, গাছগুলোতে যেন আমাদের জন্যই ডাব ফলন হয়েছে। পাতলা শ্বাস চাই, জল চাই, জলটা মিষ্টি হওয়া চাই। মানে ওই এসো ভাই, বসো ভাই, খাট পেটে দিই, ভাত বেড়ে দিই, খাপে ভাই, ওরকম টাইপের ব্যাপারটা আর কি। যাই হোক, বিচের সামনে ডাবের জল খেতে কিন্তু একটা আলাদাই মজা লাগে। তবে উদয়পুর বিচে এসে দেখলাম পুরোপুরি সবাই পার্টি মুডে চলে এসেছে। চারদিক দিয়ে ঢিংচাক 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 করে বিচে গান বাজছে। সব দামি বিলিতি পানীয় নিয়ে বসে গেছে। কেউ কেউ আবার ডাবের মধ্যে বিলিতি পানি ঢেলে খাচ্ছে। আর চারদিক দিয়ে মাছ ভাজার গন্ধ, এই সেই একদম পুরোপুরি পার্টি, মানে পার্টি অন। আর তন্দুরি নাইটস, তন্দুরি নাইটস। এই যে লাইফ জ্যাকেট কন্টিনিউয়াস পাতা আছে। স্পিড বোট তো ওটা, মানে একটু ভয় লাগে, কিন্তু এমনি চড়তে হেভি মজা লাগবে। উফ, যা জ্ঞান দিচ্ছে না, মনে হচ্ছে একেবারে রোজই এটা করে আর কি আমি অফিস যাই। যাই হোক, জ্ঞানগুণ দিয়েই শেষ হয়েছিল এই অ্যাক্টিভিটি, আর সেদিন করা হয়নি। লাইভার বলো চিজ। তো সমস্ত সাইট সিং করে স্নান টান করে বেরোলাম। এইবারের জন্য আর দীঘাতে স্নান করা হলো না। ইচ্ছা ছিল স্নান করার, আজকে একটু মেঘলা ওয়েদার আছে, তো গরমটাও কম, ভেবেছিলাম স্নান করবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের দুটোতেই আবার বাস, তো ওই জন্য আর স্নান করার অপশনটা নিলাম না। বাড়িতেই স্নান করে নিলাম ভালো করে। এবার খেতে লাঞ্চ করতে বেরিয়েছি। তো আমি ফার্স্টে বলছিলাম এখানে তো অন্যান্য রেস্টুরেন্টও আছে, হ্যাংলা এসেল, 13 পার্বণ, তো এগুলো একবার ট্রাই করা যাক। কালকে অবশ্য রাত্রিবেলা হ্যাংলা এসেল থেকেই ডিনার এনেছিলাম, কিন্তু মাসি বলছে কালকে পোস্তটা খুব ভালো লেগেছিল, আজকে যদি পোস্তটা ভালো না হয়। তাই এরপর তো আর কোনো কথা বলাই যায় না, তো আবার কষে কষাতেই যাচ্ছি। আর আজকে আর টোটো ধরিনি, কালকে যে টোটো ধরে চটটা খেয়েছি সেটা আর ধরিনি। এই হাত কাটতেই এসে গেলাম। এই দেখো, কথা বলতে বলতে এসেও গেছি, এই যে জাহাজ বাড়ি। তো আবার কষে কষাতেই যাচ্ছি। মোটামুটি আমাদের মেনু সেট করা হয়ে গেছে। চলো দেখা যাক, ওখানে গিয়ে আবার কিছু মা আর মাসি কিছু চেঞ্জ করে কিনা। আমি এমনিতেই ফুটি, আমার খুব একটা বেশি মেনুতে আমার বেশি ফ্যাসিনেশন নেই। আর সবচেয়ে বড় কথা, আমি যদি মেনু কার্ড ধরি তাহলে আমার সবই অর্ডার দিয়ে দিতে ইচ্ছা করে। আমার যদি মেনু কার্ড ধরি আমি সবই অর্ডার দিয়ে দিতে ইচ্ছা করে, ওই জন্য আমি আর মেনু কার্ডটা ধরি না। আমিও অথেন্টিক, আমিও বেঙ্গলি ফুড খেতে খুব ভালোবাসি, তো আমার কোনো ফ্যাসিনেশন নেই। তো চলো দেখা যাক। এই ঢুকে গেছি, এই জায়গাটা তো তোমরা কালকে দেখেইছো। হ্যাঁ, টিপ টিপ বৃষ্টি পড়ছে, আমারও পড়লো।
ভালো আছে। তো আবারও আমরা আসলাম কোষে কষা রেস্টুরেন্টে। আমি এর আগের পর্বে দীঘার কোষে কষার একটা রিভিউ দিয়েছিলাম, তাই এই পর্বে আমি আর বিস্তারভাবে রিভিউ দিচ্ছি না। তবে এইটুকু বলবো যে কোষে কষা রেস্টুরেন্ট তোমরা যদি কলকাতায় খেয়ে থাকো তাহলে খাবারের মান এবং খাবারের দাম তোমরা অবশ্যই জানো, তবে স্বাদের দিক দিয়ে কিন্তু দীঘা দ্য বেস্ট। লাঞ্চে সেদিন মেনু ছিল ভাত, ডাল, আলু ভাজা, ধোকার ডালনা, ঝিঙে পোস্ত, ভেটকি মাছের পাতুরি আর ডাব শাঁসওয়ালা আইসক্রিম। পুরো জমে গিয়েছিল খাবারটা, অসাধারণ টেস্ট অ্যাজ ইউজুয়াল। আমরা খুব তৃপ্তি করে চেটেপুটে খেয়েছিলাম, আর এটা আগেও বলেছি তোমরা কিন্তু পরিমাণটা বুঝে সুঝে নেমে। আর লাস্টের আইসক্রিমটা মনে হচ্ছিল আরও একবার নিই। তো চলো, এইখানেই আমাদের দীঘার পর্ব শেষ করতে হবে। আমরা অলরেডি বাসে উঠে পড়েছি, এসবিএসসি ভলভো, যেটা ফুল নাম হয়েছে ফায়ার এসপ্ল্যানেড। তো এই 1.5 দিনের সফর খুব ভালোভাবে আমাদের কাটলো, শুধু রিল্যাক্সেশন আর মাঝে শুধু খাওয়া দাওয়া আর টুকটাক ঘোরা আর প্রকৃতির মাঝে থাকা, এটাই বিশাল পাওয়া। আর মাসির সিটটা পিছন দিকেই করেছে, তোমাদের এটা জানানো হয়নি। মাসির সিটটা পিছন দিকেই একটু অদল বদল হয়ে গেছে। আমরা অনলাইনে যে সিটটা বুকিং করেছিলাম সেই সিটটা আসেনি, একটু অদল বদল হয়ে গেছে, বাট ঠিক আছে, সেটা ম্যানেজেবল। আর চলো, দারুণ কাটলো। কাল থেকে আবার সেই অফিসে রেগুলার কাজের ফ্লোতে ঢুকে যেতে হবে। এরকম অফিসের রেগুলার কাজের মাঝে সাঝে এরকম একটা দুটো ছোটখাটো ট্যুর সত্যি খুব ভালো লাগে। রিল্যাক্স করলে কাজেরও একটা এন্টু আসে। তো সব মিলে খুব কাটলো। চলো, আজ এখানে ব্লগটা শেষ করলাম। তোমরা অবশ্যই জানিও দীঘার এই দুটো ব্লগ কেমন লাগলো। আর এখানে শেষ করছি, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নিও, যাতে আমার পরবর্তীকালে ভিডিওগুলো খুব শীঘ্রই নোটিফাই হতে থাকে। তো চলো, টাটা, জয় ভবানী, জয় মা, জয় হিন্দ। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।